নমস্কার, আমি দিব্যেন্দু আর তোমরা শুনছো ফিকশন দুনিয়া। আজ তোমাদের জন্য থাকছে হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, সুবীর প্রসাদ দাসের লেখা ঝড়ের রাতে নদীর ধারে। সুবীর প্রসাদ দাস, জন্ম 14 জুলাই 1996, কলকাতায়। উনি এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে মাস্টার্স করেছেন। বর্তমানে অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেডে বিজনেস সাপোর্ট এক্সিকিউটিভে কর্মরত। গল্প শুরুর আগে আপনাদেরকে একটি প্রশ্ন দিয়ে রাখি। গল্পের শেষে আপনারা উত্তরটা কমেন্ট সেকশনে জানাবেন। প্রশ্নটি হলো, গল্পের প্রধান খলনায়ক কে? পরের গল্পের শেষে প্রথম সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, ঝড়ের রাতে নদীর ধারে। শীতলপুরের পশ্চিম পাড়ে যে নদীটা বয়ে চলেছে, শোনা যায় বৃদ্ধদের মুখে সেই নদী নাকি ভালো নয়। দিনের বেলাতেও সেই নদীর চারিপাশে কাউকে ঘুরে বেড়াতে দেখা যায়। অনেক সময় অনেকে দেখেছে নদীর জল শুকনো, আবার কখনো কখনো নদীর জল চারিদিকে উপচে পড়ছে। বলছিলাম, তোমার নামটা কি? কেন আপনাকে বলতে যাব কেন? না মানে, তুমি এখানে একা বসে দিঘিতে ইট ছুঁড়ে যাচ্ছ, তোমাকে দেখেই আমি এখানে এলাম। ভাবলাম একটু পরিচয় হয়েই যাক। কখনো এই গ্রামে তোমায় দেখিনি তো। তা পরিচিত হয়ে কি করবেন? আমাকে একা থাকতে দিন তো। কিছু হয়েছে নাকি তোমার? এতটা রেগে আছো? সেটা তো আপনার জেনে কোনো লাভ নেই। একটা কথা বলবো, তোমার মতো এত মিষ্টি একটা মেয়ে এভাবে রেগে কথা বললে মানায় না। আচ্ছা, আপনি কি কম বোঝেন? সব থেকে বড় কথা, আপনি আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। তারপরেও আপনি আমাকে তুমি করে বলার সাহস পাচ্ছেন কি করে? প্লিজ আমাকে একা থাকতে দিন। দেবজিৎ এই কথা শুনে আর মর্মধিকে বিরক্ত না করে পাশের রাস্তা ধরে বাড়ি চলে এলো। নদীর পাড়ে বসে থাকতে থাকতে গা দিয়ে হিমস্রোত বয়ে গেল কমলা। স্বামী অধীর মাঝি গেছে নদীতে। এই সন্ধ্যের সময়টা একাই বসে থাকে কমলা। অতটা গা না করে ঘরে চলে গেল সে। রাতের জন্য তাকে কিছু রান্না করতে হবে। যাই, ঘরে যাই, স্বামী এক্ষুনি আসবে। কমলা ঘরে গিয়ে জানলা দরজা বন্ধ করে দিল। রান্নাঘরের দিকে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল সে। পেছনে যেন কারোর গোঙানির শব্দ শোনা যাচ্ছে। কোনো একটা মেয়ে ঘরের মধ্যে বসে গোঙাচ্ছে একভাবে। সঙ্গে সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত আরম্ভ হলো। সাথে সাথে বেড়ে উঠল একজন মহিলার কান্নার আওয়াজ। কাঁদতে কাঁদতে কিছু যেন বলছে সে, কিন্তু ঠিক কি বলছে সেটা বোঝা যাচ্ছে না। কেন হলো আমার সাথে এমন? কি করেছিলাম আমি যার জন্য আমাকে এমন ভাবে? এর উত্তর আমার চাই, এর উত্তর আমার চাই। কমলা দেখতে পেল যে জানলাটা এই খানিকক্ষণ আগে বন্ধ করেছিল, সেই জানলাটা আপনা আপনি আস্তে আস্তে খুলে যাচ্ছে বিকট আওয়াজ করে। কমলা যেন কিছু বুঝতে পারছে না কি করবে সে। কে কে? কোনো মতে কমলা এই কথাটা জিজ্ঞাসা করল। তার হাত পা থরথর করে কাঁপছে। দেবজিৎ শীতলপুর গ্রামের জমিদার অভয়চন্দ্র মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে। অভয়চন্দ্র মুখোপাধ্যায় গ্রামের সব থেকে ধনী ব্যক্তি এবং তার কথায় সারা গ্রাম ওঠে আর বসে। হয় না বাঘে গরুতে এক ঘাটে জল খায়, ঠিক তেমন। ছেলে বাড়ি আসতেই অভয়চন্দ্রবাবু বলে ওঠেন,
কি ব্যাপার দেব বাবা, মন মেজাজটা এমন খারাপ লাগছে? কিছু হয়েছে কি? না না বাবা, তেমন কিছু না। মেয়েটি কথা বলেনি, তাই না? মানে তুমি? বাবা, তুমি আমার ছেলে। দিঘির পাড়ে গিয়ে মেয়েটিকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করেছিলে, আমি সবই জানি। তা তুমি এই মেয়েটাকে চেনো? না বাবা, মেয়েটা সম্ভবত আমাদের গ্রামে নতুন বলেই মনে হলো। মেয়েটি গিরিশ মহাপাত্রের মেয়ে। গিরিশ মহাপাত্র কারখানার শ্রমিক, ওর বাইরে বাড়ি। এখানে এই দুদিন হলো মেয়েকে নিয়ে এসে বাড়ি ভাড়া নিয়ে আসে। দক্ষিণ পাড়ায় বাড়ি ভাড়া নিয়েছে, লক্ষ্মীদের ওই পুরনো বাড়িটা। কিন্তু বাবা, আমি ওর ব্যাপারে এত কিছু জেনে কি করব? না, তুমি তোর ব্যাপারে জানতে চাইছিলে। হ্যাঁ, মেয়েটির নামটাও জেনে রাখো, কারণ তুমি তো ওকে জিজ্ঞাসা করছিলে ওর নাম কি। ওর নাম হলো মন্মথী মহাপাত্র। সে তো বুঝলাম বাবা, কিন্তু তুমি এত কিছু জানতে পারলে কোথায়? আশেপাশে তো আমি আর ও ছাড়া কেউ ছিল না। তুমি বাবা ভুলে যাচ্ছ, জমিদার অভয়চন্দ্র মুখোপাধ্যায়ের এলাকায় নিজের ছেলেকে নিয়ে কিছু ঘটবে আর সেটা আমি জানতে পারবো না, তা কখনো হয় না। যাই হোক, একটা কথাই বলবো, মেয়েটির মিষ্টি রূপে যেন ভুলো না। বুঝতে পেরেছো? এটা এটা কি বলছো বাবা? নিজের জাতটা ভুলো না। এতটা বলে অভয়চন্দ্র নিজের ঘরে চলে গেলেন। এদিকে দেবজিৎ একটু চিন্তায় পড়ে গেল। ব্যাপারটা কি হলো তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। আসলে দেবজিতের ছোটবেলা থেকে যা যা কাণ্ড হয়েছে সেই সব কথা মা রুদ্রাণী দেবীই জানেন মানে বলা ভালো, দেবজিৎ তার মাকেই বলে সমস্ত কথা। কিন্তু আজ বাবার মুখে এই কথাগুলো শুনে সে ভাবল, সে যদি মাকে বলতো একটা কথা ছিল, মায়ের থেকে না হয় বাবা জানতে পারত। কিন্তু এই মাত্র তো বাড়ি এলো সে, আর সদ্য ঘটা ঘটনা। কে বললো তাহলে এই খবরটা? যদিও খুব একটা অবাক হলো না দেবজিৎ, কারণ সেও জানে তার বাবার গুপ্তচর গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে রয়েছে। হয়তো কেউ সেটা লক্ষ্য করেছে, তাই সেটা বাবাকে বলেছে। আবার দেবজিৎ এটাও জানে তার ছেলের প্রতি যদি কোনো খারাপ ব্যবহার কেউ করে, সেটা অভয়চন্দ্র মুখোপাধ্যায় সহজে মেনে নেন না, তার ভয়ঙ্কর প্রতিশোধ নেন তিনি। এই ভেবেই দেবজিৎ প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আবার দেবজিৎ এটাও ভেবে আশ্বস্ত হয় যে মেয়েটি তো এমন কোনো অপরাধ করেনি, তাই না? কমলা, তুমি এখানে? পশ্চিমপাড়া জঙ্গলের রাস্তা দিয়ে ফেরার সময় অধীর মাঝির স্ত্রী কমলাকে হঠাৎ করে দেখতে পেয়ে কথাটা বলে উঠল। তার তো এই সময় এই জঙ্গলে থাকার কথা নয়, তাহলে সে এখানে কি করছে? কি গো কমলা, বলো আমাকে, এখানে কি করছো? কোনো উত্তর আসে না ওই মহিলার থেকে। অধীর মাঝির স্পষ্ট মনে হচ্ছে এটা কমলাই হবে, কারণ মহিলার শাড়ি চেহারা পিছন থেকে হুবহু কমলার মতো এক। মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রেখেছে। এবার অধীর মাঝি মহিলার কাঁধে হাত রাখতে চমকে উঠল সে। বরফের মতো ঠান্ডা মহিলার কাঁধ। অস্ফুটে বলে উঠল, কি গো কমলা, বলো আমাকে, এখানে কি করছো? মহিলাটি অট্টহাসি করতে করতে পিছন ফিরে তাকালো সে। অধীর মাঝি দেখতে পেল আঁচলের নিচে মহিলার নিচে ঠোঁটটা ফেটে সেখান থেকে গড়িয়ে পড়ছে টাটকা রক্ত। গালে সূচ দিয়ে ফুটো করা হয়েছে। সঙ্গে সঙ্গে উঠে গেল আঁচলটা, বেরিয়ে এলো সম্পূর্ণ মুখটা। দেখা গেল চোখের কোটরগ্রস্ত সম্পূর্ণ ফাঁকা। সঙ্গে সঙ্গে অধীর মাঝি ছিটকে পড়ে গেল। দেব বাবা, কি ব্যাপার? অত কি ভাবছিস? দেবজিতের চিন্তায় ছেদ পড়ে মা রুদ্রাণী দেবীর প্রশ্নে। না না মা, তেমন কোনো ব্যাপার নয়।
মেয়েটার প্রেমে পড়েছিস নাকি? তুমি তো জানো মা, আমি কোনো মেয়ের দিকে তাকাই না। কিন্তু বাবা, এমনভাবে থাকলে তো হবে না। খুব শীঘ্রই তো তোকে বিয়ে করতে হবে। কতদিন আর এইভাবে থাকবি বল তো? হ্যাঁ মা, কিন্তু কিন্তু আমার এখন ওই সব দিকে যে এখন মন নেই। দেবজিৎ যতই বলুক তার ওইসব দিকে মন নেই, মানে মনমথির দিকে মন নেই, তাহলে যে দেবজিৎ মিথ্যে কথা বলছে। তার মাকে সে সচরাচর মিথ্যে কথা বলে না। আর দেবজিৎ ছোট থেকেই মায়ের ন্যাওটা, আর সত্যিই কোনো মেয়ের প্রতি তার নজর যায় না। তার সত্যিই যে প্রেম করতে ইচ্ছে করে না। কিন্তু একটা কথা কি, দেবজিৎ সত্যিই মনমথিকে এক দেখা দেখে যেন তার মনে হয়েছে কত জন্মের দেখা তাদের। দেবজিৎ মনে মনে বলে, মেয়েটিকে কেন যে আমার এত আপন মনে হলো কি জানি। ওকে কি একবার বলবো? বাবা, তুই যতই বলিস, মনে হচ্ছে তুই ওকে নিয়েই ভাবছিস। মা, কি যে বলো না। হাজার হোক, মা কি সন্তানের মনের কথা বুঝতে পারবে না? তা যতই হোক, নারীর টান যে। দেবজিৎ লজ্জা পেয়ে মায়ের পাশ দিয়ে ঘরে চলে গেল। পরদিন সকালবেলা ওই মেয়েটাকে দেখার তাগিদে তাড়াতাড়ি নদীর পাড়ে চলে গেল। কিছুক্ষণ বসে থাকতেই দেখা গেল মনমথি আসছে। তাকে দেখে অন্যদিকে চোখ ঘুরিয়ে দেবজিৎ কিছু চিন্তা করতে লাগলো। দেবজিৎ দেখল তাকে উপেক্ষা করে সেই জায়গা থেকে পেরিয়ে কিছুটা পাশে গিয়ে বসলো মনমথি। দেবজিৎ সাথে সাথে বাড়ি যাবার মতো ভান করে মেয়েটির কাছে গিয়ে পকেট থেকে কিছু একটা বার করার অভিনয় করতে গিয়ে রুমাল মতো কিছু একটা মাটিতে পড়ে গেল। এই রে, কিছু মনে করবে না, দুঃখিত আমি। আসলে আরে না না, ঠিক আছে। তোমার সাথে কাল দেখা হয়েছিল না? হতে পারে হয়তো। একটু গল্প করতে পারি আমরা? হ্যাঁ, বলুন, কি বলবেন? আপনার নামটা বড্ড মিষ্টি। আমার নাম আপনি জানেন? তোমার নাম তো মনমথি, তাই না? ভারী মিষ্টি তোমার নাম। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? ওই আর কি, খোঁজ নিয়ে যেটুকু জেনেছি। তো এখানে তো আপনাকে খুব একটা দেখি না। কাল থেকেই আসছেন নাকি এখানে? হ্যাঁ, কাল প্রথম এসেছিলাম। দিঘির পাড়টা বেশ ভালো, এখানে আসলেই মন ভালো হয়ে যায়। আবার তোমার মতো মানুষ থাকলে তো আলাদাই। আমার মতো মানুষ মানে? আপনি তো ভারী অদ্ভুত। না মানে, আপনিও ঠিক প্রকৃতির মতোই সুন্দর, তাই আর কি বললাম। ও আচ্ছা, তাই নাকি? দেবজিৎ এই প্রথম হয়তো কোনো মেয়ের সাথে বসে কথা বলছে, তাও আবার কোনো মেয়ের প্রশংসা করলো সে। হয়তো এই প্রশংসা মনমথিরই পাওনা। যাই হোক, প্রথম দেখাতেই মনমথিরও যেন হালকা হলেও দেবজিতের প্রতি একটা ভালো লাগা এলো। এইভাবেই প্রায়শই দেবজিৎ আর মনমথির দেখা হতে লাগলো। দিঘির পাড়ে বসে প্রকৃতির আবহাওয়া উপভোগ করতে করতে বিকালে এসে তারা দুজনে গল্প করতে লাগে। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আর যে ভালো লাগছে না। নাও, সন্ধ্যাটা দিয়ে না। আমাদের তো গোপাল আছে, সকালে গোপালকে স্নান করিও। আজ একটু সকাল সকাল নদী থেকে চলে এসেছে অধীর মাঝি। ঘটনাগুলো মনে করলে অধীর মাঝি আর কমলার গায়ে কাঁটা দিয়ে উঠছে। সেগুলো নিয়ে আলোচনা করছিল স্বামী স্ত্রী মিলে। অধীর মাঝি মনে মনে বলে উঠল, এ গোপাল, কোন জন্মের পাপের ফল দিচ্ছ তুমি এগুলো? আমি তো জ্ঞানে বা অজ্ঞানে কখনো কারোর ক্ষতি করিনি। রক্ষা করো, তুমি রক্ষা করো গোপাল, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। গোপালকে খুব মনে প্রাণে স্মরণ করে অধীর মাঝি ও তার স্ত্রী কমলা। তাদের দুজনের সাথে নিয়মিত একটা না একটা কিছু ঘটনা ঘটছেই, কিন্তু কি কারণে হচ্ছে তার কোনো সংজ্ঞা তাদের কাছে নেই। এছাড়াও তারা দিশেহারা অন্য আরেকটি বিষয় নিয়ে।
তুমি আমাকে আপনি করে বললে কেমন যেন পর পর লাগে। আসলে অচেনা মানুষকে আমি আপনি করেই বলি। তার মানে বলতে চাইছো আমি তোমার কাছে এখনো অচেনা? তা নয়। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো ক্ষণ। এইভাবেই শুরু হয়েছিল তাদের বন্ধুত্বের যাত্রা। কিন্তু এই বন্ধুত্বকে দেবজিতের বাবা অভয়চন্দ্র কুদৃষ্টিতে দেখলেন। দেবজিৎ পুলকিত মনে বাড়িতে আসার পর তার সামনে এসে দাঁড়ালেন জমিদার অভয়চন্দ্র। তিনি ছেলেকে বললেন, বাবা, এগুলো কি ঠিক করছো? কি করলাম বাবা? এভাবে বলার কারণ কি? তুমি নিজেই জানো আমি বিনা কারণে কাউকে জেরা করতে পছন্দ করি না। তুমি কি ঠিক করেই নিয়েছো ওই মেয়েকে তোমার জীবন সঙ্গী বানাবে? তুমি ভুল করছো বাবা, ও আমার বন্ধু। বন্ধু যেন বন্ধুই থাকে, বন্ধুত্বের ওপরে যেন না ওঠার চেষ্টা করে, মেয়েটাকে বলে দিও। এই জমিদার অভয়চন্দ্র মুখোপাধ্যায় এই জিনিসটা মেনে নিতে পারবে না। আশা করছি তুমি জানো যে তোমার বাবা কেমন, তাই সাবধান করে দিও তোমার বন্ধুকে। আমি যে তোমার সাথে কথা বলি, আমি তো অনেক ছোট জাত। তুমি জমিদার বংশের ছেলে, তোমার বাবা এই কথা জানতে পারলে কি মেনে নেবে? কিছুদিন পরে মনমথির মুখে এমন কথা শুনে চমকে উঠল দেবজিৎ। মেনে নেবে? মানে কি বলতে চাইছো? আমি যে কি বলো? কি বলতে চাইছো? মানে মানে আমি তোমাকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এও কি সম্ভব? দেবজিতের মনের কথা কিভাবে বলে দিতে পারে সে? দেবজিৎ যেন থ হয়ে মনমথির দিকে তাকিয়ে রইল। সে অবাক হয়ে গেছে, ভাবছে এটা স্বপ্ন নাকি বাস্তব। সে জানে এটা যদি বাস্তব হয় তাহলে বাবা অভয়চন্দ্রের থেকে তার নিস্তার নেই। আমিও যে আর কোনো কথা বলতে পারে না দেবজিৎ। বাড়ির পথের দিকে হাঁটা লাগায়। বাড়ি ফিরে এসে নিজের ঘরের বিছানায় বসে পড়ে দেবজিৎ। মনে মনে বলে, আমি আজ পর্যন্ত কখনো ভগবান কারোর কোনো ক্ষতি করিনি। মনমতিকে কোনো কষ্ট দিও না। আমি যে ওকে বলতে পারবো না আমার মনের কথাটা। মনে মনে যতই কিছু বলুক না কেন, কিছুদিনের মধ্যেই আরো ঘনিষ্ঠতা বাড়তে থাকে দেবজিৎ আর মনমথির মধ্যে। মনমথি যতই ওই কথাটা বলতে যায় ততই দেবজিৎ এড়িয়ে যায়। একদিন রাত্রে অভয়চন্দ্র দেবজিতের ঘরে এলেন। বললেন, মেয়েটাকে জীবন্ত দেখতে চাও? কি বলছো বাবা তুমি? একটা ভিকিরি ছোট লোক মেয়েকে এই জমিদার বাড়ির বউ করে নিয়ে আসার কথা জন্মেও কল্পনা করো না। বুঝতে পেরেছো? এই কথাটা শুনে দেবজিৎ আর নিজেকে শান্ত রাখতে পারল না। যেই দেবজিৎ আজ পর্যন্ত কোনোদিন বাবা মায়ের মুখের ওপর কথা বলেনি, সে উচ্চস্বরে বলে উঠল, জমিদার অভয়চন্দ্র মুখোপাধ্যায়, আপনি একজন জমিদার তাই না? আপনার বিবেক বোধ লোপ পেয়েছে, অহংকারে ফেটে পড়েছেন আপনি। মায়ের কাছ থেকে জেনে এসেছি সম্মান দিতে না পারলেও মানুষকে অসম্মান করবে না। আজ আপনি দেখিয়ে দিলেন, জানিয়ে দিলেন এভাবে মানুষকে অপমান করা যায়। আমি তো আপনারই ছেলে, আপনার এই দুর্ব্যবহারই প্রাপ্য ছিল। সামলে কথা বলো দেব। শুনে রাখুন জমিদার অভয়চন্দ্র মুখোপাধ্যায়, আপনি আপনার জমিদারি নিয়ে থাকুন। আর হ্যাঁ, আমাকে পরবর্তীতে ছেলে বলে ডাকা তো দূর, জানবেন আপনার ছেলে মারা গেছে। আমি চললাম। যাও যাও, তুমি যাও, বেরিয়ে যাও। বাড়ি ছেড়ে বেরিয়ে যায় দেবজিৎ। রাস্তায় যাওয়ার পথে একটা ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে দেবজিৎ। কি করে হলো গো? ইস ইস ইস, একদম যাতা অবস্থা তো দেখছি। ইস, 1 মাস আগে এই গ্রামেই এসেছিলেন গিরিশবাবু তো? হ্যাঁ গো হ্যাঁ, খুব ভালো মানুষ ছিল তো। মারা গেল মানুষটা, এটি একদম মেরে ফেলেছে গো। কি হয়েছে এখানে দাদা? একজন মারা গেছে। খানিকক্ষণ পরেই দেখা গেল একটি মেয়ে কাঁদতে কাঁদতে মৃতদেহের দিকে এগিয়ে আসছে।
বাবা, বাবা গো, তুমি এমন ভাবে চলে গেলে কেন গো? ও বাবা, বাবা, বাবা সারা দাও না বাবা, বাবা, বাবা। দেবজিৎ এই দৃশ্য দেখে যেন খানিকক্ষণের জন্য বোবা হয়ে গিয়েছে। একটা চাপা কান্না বেরিয়ে আসতে চাইছে তার ভেতর থেকে। দেবজিতের মনে পড়ে গেল কয়েকদিন আগে বলা মনমথির কথাটা। জানো তো, আমার মা ছোটবেলায় মারা গেছে। আমাদের বিয়ের পর আমি আবার আমার দ্বিতীয় মাকে পাবো, আর আমার বাবা হবে তোমার দ্বিতীয় বাবা। দেবজিতের মাথা যেন যেন কাজ করছে না। দেবজিতের ইচ্ছে করছে মনমথিকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু সে পারে না। আনমনা হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে এগিয়ে চলে সে নিজেও জানে না তার গন্তব্য কোথায়। এসেছিল তো সে মনমথির কাছেই। না, পারেনি সে। নিজেকে কাহা পুরুষ মনে করে এগিয়ে যায় অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ করে দেখা গেল মাঝ রাস্তা দিয়ে হাঁটার সময় এগিয়ে আসা একটা ট্রাক সেটাই চলে গেল দেবজিতের চলমান দেহটাকে। মনমথির বাবার দেহ সৎকারের পর দেবজিৎকে বহু খুঁজেছে সে, কিন্তু পায়নি। অসহায় হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে মুখ গুঁজে বাড়ির এক কোণে পড়ে থাকে সে। উন্মাদের মতো হয়ে গেছে সে, কারণ তার শেষ ঠিকানা ছিল দেবজিতের বুক। মনমথির এই সময়ে দেবজিতের বলা একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল। সত্যি বলছি, জীবনে আর কিছু হোক আর না হোক, তোমার মতো একটা মানুষকে আমার জীবনে জীবন সঙ্গী হিসেবে পাওয়াটা আমার কাছে বড় সৌভাগ্যের ব্যাপার। আর এই সৌভাগ্য যেন জন্ম জন্মান্তর ধরে আমার হয়। বড় জন্মে যেন আমরা একে অপরের হয়েই জীবন অতিবাহিত করতে পারি। বাইরে আকাশের দিকে চেয়ে এই কথাটা বারবার মনে হতে লাগলো তার। মনে মনে বলল, ওই ওই আকাশের তারা হব আমি। কি মজা, কি মজা, কি মজা। এটাই ছিল নাকি মনমথির শেষ বলা কথা? প্রতিদিনের মতো আজও রাতের খাবার তাড়াতাড়ি সেরে বাইরের উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে রইল অধীর মাঝি ও তার স্ত্রী কমলা। হঠাৎ করে চোখ বেয়ে জল গড়িয়ে আসলো। অধীর মাঝি সান্ত্বনা দিয়ে বলে উঠল, কিন্তু না কমলা, আমাদের গোপাল ঠিক শুনবে আমাদের কথা। দেখো, এত বছরের তপস্যার ফল আমরা ঠিক পাবো। পাশ থেকে কমলা বলে উঠল, তা কবে মুখ তুলে তাকাবেন গোপাল ঠাকুর আমাদের দিকে? কবে ভরবে আমাদের কলসে? আমি জানি না কোন জন্মের পাপের ফল দিচ্ছেন আমাদের সন্তান সুখ থেকে বঞ্চিত রেখে। আরো এইসব কথা, হ্যাঁ, অনেক রাত হতে চললো। চলো চলো ঘুমোতে যাবে এবার। সকালে নদীতে যেতে হবে যে। বিছানায় শরীর এলিয়ে দিয়ে কি যেন ভাবতে লাগলো অধীর। হঠাৎ করে কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো তার। সে নিজেকে এক মুহূর্তেই যেন ঘৃণার নজরে দেখতে লাগলো। তারই কর্মফল কি তার স্ত্রী কমলা পাচ্ছে? এসব কথা ভাবতে ভাবতেই চোখ লেগে গেছিল অধীর মাঝির। আমাকে বাঁচাও তুমি, এরা মেরে ফেলবে আমায়, এখান থেকে বাইরে বের করে দাও। অধীর মাঝি যেন হালকা কেঁপে উঠল। এই আওয়াজটা তার যে বড্ড চেনা। বারংবার এই আওয়াজটা সে শুনতে পায় ইদানি। শ্মশানের মাঝে এক কাপালিক নিজের কাজ করে চলেছে। তার সামনে রাখা একটা মরার মাথা, তার পাশে হাড়। মন্ত্র পড়তে পড়তে
সেই হাড়ের দিকে তাকিয়ে আছে একভাবে। অনেকদিন ধরে তার এক বিশেষ সাধনায় সে কিছুতেই সিদ্ধি লাভ করে উঠতে পারছে না, তাই এই শ্মশানের এক পাশে থাকা জায়গাটা বেছে নিয়েছে সে। এবার সে নিজের কাছে মন দিতে যাবে, এমন সময় একটা অদ্ভুত হাসির শব্দে মুখটা তুলে তাকায় শ্মশানের এক পাশে। তারা হুড়োতে আজ দেহবন্ধন করা হয়নি তার। শেষ মুহূর্তে এই কথাটা মনে পড়ে গিয়েছিল কাপালিকে, কিন্তু এখন ওই দিক থেকে ছায়া মূর্তিটাকে দেখে সেই কথাটা মনে পড়ে গেল তার। কিন্তু এত দ্রুত দেহবন্ধন করা যে সম্ভব নয়। সে মন্ত্রটা উচ্চারণ করতে যাবে, এমন সময় তার একদম সামনে এসে পড়ল সেই ছায়া মূর্তি। অনেক দিন ধরে আমি তোকে নজরে নজরে রেখেছিলাম। আজকেই তোর এই শরীর আমার। আজ থেকে আমার কাজ পূরণ হওয়া পর্যন্ত এই শরীর থাকবে আমার কাছে। কিন্তু কে তুই? তুই আমার শরীরে প্রবেশ করবি? তুই যত বড়ই কাপালি হোস না কেন, তোর থেকে আমার ক্ষমতা এখন অনেক বেশি। তোর শরীরে প্রবেশ করতে পারলে তোর শক্তি আর আমার শক্তি মিলে যাবে। আমি তোর কোনো ক্ষতি করব না, শুধু তোকে কাজে লাগবে। যদি ভালো চাস তাহলে আমায় বাধা দিবি না। আর তোর দরকার তো দুটো শরীর বলি দেওয়া। চাস তো তুই নিজের শরীরকে আরো শক্তিশালী করতে? তাহলে আমি যেটা বলবো সেটা শোন। কাপালিক জানে সত্যিই তার দরকার দুটো শরীর, না হলে যে তার সাধনা সম্পূর্ণ হবে না। সে যে আরো শক্তিশালী হতে চায়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার হাতের মুঠোয় আনতে চায়। এবার কাপালিক বুঝতে পারল, ধীরে ধীরে তার দুটো হাত আর পা যেন পাথরের মতো হয়ে যাচ্ছে। শুধু তার ভাবনা চিন্তা করার শক্তিটা তখনও রয়েছে। কালো ছায়াটার খানিকটা অংশ তার শরীরের মধ্যে প্রবেশ করেছে। বিপদ বুঝতে পেরে সে রানীর কথায় রাজি হয়ে গেল। রানী খিলখিল করে হেসে বলল, আমার কাজ শেষ হলেই তোর শরীর তোকে ফিরিয়ে দেবে। তোকে আমি মারব না, কিন্তু যদি বুঝতে পারি কখনো তুই কিছু করার চেষ্টা করেছিস, তাহলে কিন্তু কাপালিক আর কিছু বলল না। সেখানে বসে থাকতে থাকতে তার শরীরে একটা অদ্ভুত পরিবর্তন হলো। তার চোখের মণি সাদা ফ্যাকাশে হয়ে গেল। বাকি আর কিছু বোঝা গেল না। যজ্ঞস্থল ছেড়ে উঠে এসে দাঁড়ালো। মরার খুলি, মরার হাড় সমস্ত কিছু পড়ে রইল সেইখানে। সে এক পা করে হেঁটে গেল অন্ধকারের দিকে। অধীর নিজের বাড়ির বারান্দার কাছে চুপ করে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল সবকিছু। প্রায় 5 বছর আগে অধীর মাঝির সাথে বিয়ে হয় পাশের গায়ে নামকরা জেলের মেয়ে কমলার সাথে। ভারী মিষ্টি মেয়ে কমলা, তেমনই একটু আধটু লেখাপড়াও জানে সে। কমলাকে অনেক যত্নেই রাখে সে। বিয়ের বছর কেটে যাওয়ার পরেও বারংবার গর্ভধারণে ব্যর্থ হয় সে। অধীর ভাবছিল, মানুষের জীবনে এত দুঃখ কখনো হতে পারে? মানুষের দুঃখ ছোটবেলায় বেশি থাকে, তার বড় হবার পর দুঃখ অনেকটাই কমে যায়। কিন্তু তার ছোট থেকেই তো একরকম হয়ে আসছে। তাছাড়া কমলার ছোটবেলার কথা ভালোভাবে সে না জানলেও কমলা ভালো মেয়ে। গোপাল ঠাকুর যে কেন এমন করছে, আসলে কোন পরীক্ষা সে নিতে চাইছে, সে কথা অধীর ভালোভাবে বুঝতে পারে না। ঠিক এমন সময় একটা ঠান্ডা হাওয়া এসে ঝাপটা দেয় অধীরের চোখে মুখে। ওহ, কেই হলো?
আরে মাত্র মুহূর্তের জন্য সে চোখটা বন্ধ করে ফেলেছিল। এমন সময় মনে হলো কি যেন একটা তার উঠোনের ওপর থেকে বারান্দা দিয়ে ছুটে চলে গেল ঘরের ভেতরে। আরে কি যেন একটা ঘরের ভিতর ছুটে গেল বলে মনে হলো, কোনো বাচ্চা ছেলে বলেই তো মনে হলো, কিন্তু ঘরের ভেতরে এ সময় কে যাবে? কমলা, কমলা ঘরে কে ঢুকেছে? দেখো তো। কমলা ঘরে বিছানার উপর শুয়েছিল। তার শরীরটা দু একদিন ধরে ভালো যাচ্ছে না। সে বিভৎস মূর্তিটাকে দেখার পর এবং তার কথা শোনার পর থেকে যেন এমন হচ্ছে কমলার। ঘরে তো কেউ নেই, তুমি আবার কাকে দেখলে? আরে এই তো বারান্দার কাছে বসে থাকতে থাকতে মনে হলো যেন একটা বাচ্চা ছেলে ঘরে এসে ঢুকলো। ছোট ছেলে, পরনে কিছু ছিল বলে তো মনে হলো না, মাথায় একটা কাপড় জড়িয়ে রাখা বলে মনে হলো। কিন্তু কোথায় গেল? হ্যাঁ, এর আগেও আমি ওকে দেখেছি। তুমি বারবার ওকে দেখছো, খালি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইখানে আবার কে আসবে? অধীর ঘরের ভেতরটা খুঁজে দেখছিল ততক্ষণে। এবার কেমন যেন অবাক হয়ে গেল। এটাই তো মনে হচ্ছে, ঘরের ভেতরে কেউ কোথাও নেই। এতটা ভুল আমি দেখলাম কি করে? ঠিক আছে, তুমি ঘুমাও। শরীরটা কি এখন ভালো লাগছে? আগের থেকে ভালোই লাগছে। তুমি আর দেরি করো না। তুমি যদি নদীতে মাছ ধরতে না যাও তাহলে তাহলে তো আমাদের সংসার চলবে না। তুমি তুমি যাও, আমায় নিয়ে চিন্তা করো না। এই বিকেল বিকেল গিয়ে বরং মাছ ধরে নিয়ে এসো। যাও তুমি। অধীর মনে মনে সেটাই ভাবছিল। এখন কমলা সে কথা বলতেই সে আর দেরি করল না। হাঁটতে হাঁটতে গেল নদীর ধারের দিকে। মনমথি বাবাকে হারিয়ে আর দেবজিৎকে খুঁজে না পেয়ে পাগলের মতো হয়ে যায়। সে ঘুরতে ঘুরতে নিজের গ্রাম ছেড়ে অনেক দূরে এসে পড়েছিল। এক গ্রামের কাছে ফাঁকা নির্জন মন্দিরের কাছে সে এসে দাঁড়ায়। দেখা যায় সেই মন্দিরের ভেতরে এক বিশাল বড় কৃষ্ণ মূর্তি। মন্দিরের চারপাশটা জঙ্গল হয়ে রয়েছে, ভেতরে ধুলো ময়লা ছড়িয়ে রয়েছে। মনমথির পোশাক ছিন্ন বিচ্ছিন্ন। এতদিন সে পাগলের বেশে কাটিয়েছে। যেখানে যে তাকে খেতে দিয়েছে খেয়েছে, না পেলে খায়নি। গোটা শরীরে ঘা, ব্যথা বাসা বেঁধেছে। মনমথি সেই কৃষ্ণ মূর্তির দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ চারিদিকে তাকিয়ে কেঁদে ফেলে। সে বলে, কেন কেন আমার এমন হলো বলতো? কেন তুই আমার জীবনে এত কষ্ট দিলি? সব কিছু তো ঠিক ছিল। দেবজিৎ আমায় জমিদারের ছেলে হয়েও এত ভালোবেসেছিল, আর আর ওই জমিদার আমার বাবাকে মেরে ফেললো। আর আরে দেবজিৎকেও যে জমিদার দুর্ঘটনা ঘটিয়ে মেরেছে সে কথা আমি বুঝতে পেরেছি। গ্রামে থাকলে আমাদেরও মরতে হতো। এত কষ্ট কেন আমাদের দিলি? কেন কেন? কথা বলতে বলতে মনমথির চোখে জল চলে আসে। সে মন্দিরের চাতারের কাছে এসে শুয়ে পড়ে। একসময় সেখানেই সে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখতে পায় সে। একটা বাচ্চা ছেলে তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে। সেই বাচ্চা ছেলেটার মুখের দিকে তাকানো যায় না। একটা অদ্ভুত আলো যেন তার চারপাশে ছড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, তার দুটো চোখ ভীষণ রকম শান্ত। একমাত্র চোখ ছাড়া তার মুখে আর বিশেষ কিছুই বোঝা যাচ্ছে না। ছেলেটি বলল, এত কাঁদছো কেন তুমি? উঠে পড়ো, তোমার কোনো দুঃখ নেই, সব ঠিক হয়ে যাবে। মনমথি উঠে নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ঠিক আগের মতন তাকে দেখতে লাগছে। তার চেহারায় কালচে ভাব পড়েছিল, চোখের তলায় কালি, ধুলম ধূসরিত শরীর, সবকিছু বদলে গেছে।
আগের চেয়েও তাকে সুন্দর লাগছে। পরনে লাল পেরে সুন্দর শাড়ি। মন্দিরটাও যে আগের মতো নেই। মনমথি বলে, কে তুমি? এইখানে তুমি কোথা থেকে এলে? আমার দুঃখের কথা কি তুমি সব জানো? আমি সব জানি, আর এটাও জানি মানুষকে কর্মফল ভোগ করতে হয়। তুমি যে কাজ করেছো তার কর্মফলে তুমি সব ফিরে পাবে একদিন। আমার জীবনটা ছারকার করে দিয়েছে ওই জমিদার অভয়চন্দ্র। কথা বলতে বলতে আবার কাঁদতে কাঁদতে সেই মন্দিরে লুটিয়ে পড়ে সে। কিন্তু এবার যখন ঘুম ভাঙে, সে দেখতে পায় কোথায় সেই ছেলেটি? কোথাও কেউ নেই। সেই মন্দিরের মাঝে সে ছিন্ন ভিন্ন ভাবেই পড়ে রয়েছে। তারপর হাঁটতে হাঁটতে মিলিয়ে যায় কোথায় যেন। কাপালিক যেন জানতো আজ এই পথে অধীর মাঝি আসবে, তাই সে নদীর কাছেই দাঁড়িয়েছিল। অধীরকে দেখতে পেয়ে সে বলল, আজ দক্ষিণ দিকে মাছ ধরতে যাও অধীর, এইদিকে নয়। ওই যে নদীর ওপারে চরের কাছে নির্দিষ্ট জায়গাটা, এইখানে জাল ফেলো, তাহলে অনেক মাছ পাবে। কিন্তু আপনি কি করে বলতে পারলেন ওইখানে মাছ পাওয়া যাবে? আমি তো মাঝে মাঝে মাছ ধরতে ওইদিকে যাই, মাছ তো পাওয়া যায় না। আমায় বিশ্বাস করো অধীর, তোমার দুঃখ দূর করতে এসেছি আমি। আমার কথা মতো ওইখানে মাছ ধরো, তোমার নৌকায় আমায় নিয়ে চলো, তাহলে দেখবে তোমারই ভালো হবে। অধীর আপত্তি করল না। কাপালিককে সে নৌকাতে তুলে নেয়। এমনিতেই তার জীবনে যা ঘটছে তাতে যদি কেউ তার ভাগ্য ফেরাতে পারে তাহলে তো ভালোই। কাপালিক নৌকায় উঠে নির্দেশ করে নদীর চরের ওপারের দিকে যেতে। অধীর সেখানেই নৌকা নিয়ে যায়। তারপর জাল ফেলতে দেখে অনেক মাছ উঠে আসে। দুবারের বেশি তাকে জাল ফেলতে হয় না। দুবারে সে নৌকা পুরো ভরিয়ে ফেলেছে। কাপালিক বলে, আমি বলেছিলাম না, আমার কথা শুনলেই তোমার ভালো হবে। তবে আর একটা কথা, আমার মনে হয় তোমার জীবনে আর একটা বড় দুঃখ আছে, তাই না? তোমার কোনো সমস্যা নেই, আমি আছি তোমার জন্য। নৌকার মধ্যে তখন মাছ লাফালাফি করছে। তার মধ্যেই পায়ের ওপর একরকম লুটিয়ে পড়ে অধীর মাঝি, কিন্তু দেখতে পায় না তার পায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কাপালিকের দুটো চোখের মনি হঠাৎ সাদা হয়ে যায়। কাপালিকের মাথার ঠিক ওপরে ভেসে আসে একটা কালো ছায়ার মতো মাথা। তাকে অধীর দেখতে পায় না। আমি সব জানি, তোদের জীবনে কেমন বিপদ নেমে এসেছে তা সব জানি। তুই মাঝে মাঝে একটা কালো ছায়া দেখতে পাস, তাছাড়া মাঝে মাঝেই একটা কেউ তোদের বাড়িতে আসে, তাই না রে? এই সব কিছুর জন্যই তোর বউয়ের সন্তান হচ্ছে না। তোদের সন্তান হবে। আমি তোকে যে কাজটা করতে বলবো সেটা করলেই হবে। কি কাজ করতে হবে সাধু বাবা? আমি সব করতে পারি, একবার বলুন শুধু বাবা, আমাকে কি করতে হবে? আমি তন্ত্রসিদ্ধি লাভ করা একজন কাপালিক। আমি তোকে দেখে প্রথমেই বুঝতে পেরেছিলাম তোর জীবনে ভারী কষ্ট, আর তোর স্ত্রী গর্ভধারণে বারবার ব্যর্থ হয়েছে। তোর স্ত্রী এবার গর্ভধারণে সফল হবে। এই সমস্যার সমাধান করব আমি। এই সমাধান কিন্তু ভীষণ কঠিন। এই কাজ কিন্তু তোকে চুপিসারে করতে হবে, কাক পক্ষীতেও যেন টের না পাই। শোন তাহলে, আজ থেকে 7 দিন পর অমাবস্যা রাতে তুই আর তোর স্ত্রী আসবি আমার কাছে। বাকি কথাগুলো যেন অস্পষ্ট হয়ে যায়। আমি এত কিছু করলাম, অথচ এর পরেও সবকিছু ঠিক হলো না। আমার ছেলে আমার কথা শুনলো না। আমার প্রথম স্ত্রী ছেলের সাথে মারা গেল।
গোটা গ্রামের লোকেরা এখন আমার বিরুদ্ধে। তারা বলছে আমার জন্য নাকি এসব কিছু হয়েছে। মনমথির বাবাকে আমি মেরেছি, কিন্তু কিন্তু দেবজিৎ আর মনমথির হারিয়ে যাওয়ার উপরে আমার তো কোনো হাত নেই। আমি আপনার দ্বিতীয় স্ত্রী হতে পারি, কিন্তু আমি জানি আপনি কি কি করতে পারেন। আমার তো মনে হয় আপনার প্রথম স্ত্রীর মৃত্যুর পেছনেও আপনার হাত। খবরদার রানী, এমন কথা তুমি বলতে পারো না। আমি এই গ্রামের জমিদার অভয়চন্দ্র, আমার কথার বিরুদ্ধে এই গ্রামে কিছু হয় না। শুধুমাত্র ওই দেবজিতের জন্য আমার গোটা জীবনটা ছারখার হয়ে গেল। না আপনি আমায় বিয়ে করতেন, না এই অশান্তির সম্মুখীন হতাম আমি। ও নিজেও মরল, সবাইকে নিয়েই মরল। অথচ আমার যদি একটা সন্তান হতো তাহলে সব কিছুই ঠিক করা যেত। তার জন্যই তো তোমায় বিয়ে করেছিলাম, ভেবেছিলাম তোমার সন্তান আমার বংশধর দেবে। কিন্তু তুমি যেমন বজা হবে সে কথা কে জানতো? তোমার রূপ দেখে ভুলেছিলাম, কিন্তু এই জমিতে যে ফসল হবে না সে কথা কি করে জানবো আমি? আজ আমার মান সম্মান সব তোমার জন্য যাচ্ছে। এটা হতে দিতে পারি না আমি, এটা হতে দিতে পারি না আমি, তাই না? রানী ক্রুব্ধ চোখে তাকিয়ে থাকে অভয়চন্দ্রের দিকে। বুঝতে পারে এ অভয়চন্দ্র যা খুশি করতে পারে। কিন্তু রানী মনে মনে হতাশ হয়। সেও তো এমনটাই ভেবেছিল, অভয়চন্দ্রকে বিয়ে করে তার সন্তান এই জমিদারির বংশধর সামলাবে। তাহলে তাকে আর পাই কে? কিন্তু এরপরে মাত্র মাসখানেকের মধ্যে রানীও কোথায় যেন হারিয়ে গেল। এই ব্যাপারে কিন্তু অভয়চন্দ্রকে কেউ সন্দেহ করে না, কারণ সমস্ত কিছু হারিয়ে অভয়চন্দ্র সত্যি সত্যি ভেঙে পড়ে রানীকে বিয়ে করেছিল। দেবজিৎ এবং তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে অভয়চন্দ্র কেমন যেন শান্ত হয়ে এসেছিল, তা গ্রামের লোকেরা এবং বাকিরা জানে। তবে গ্রামের লোকেরা এটুকুও জানে এরপর অভয়চন্দ্র আর বেশি দিন জীবিত ছিল না। কমলা ঠাকুর ঘরে বসে এক মনে পুজো করে চলেছে। তার সামনে সিংহাসনে গোপালের মূর্তি রাখা। চোখ বন্ধ করে সেদিকে সে একভাবে বসে আছে। এমন সময় একটা বাচ্চা ছেলের ডাক কানে ভেসে এলো। আমায় ডাকছো? হঠাৎ করে ডাকটা শুনে কমলার ঘোরটা কেটে যায়। একভাবে মনের দুঃখে গোপালের কাছে কি যেন চাইছিল। ঠাকুর ঘরের সিংহাসনের একপাশে ছোট জানলার দিকে তাকাতে চমকে ওঠে। কমলা দেখে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে সেখানে। তার মাথায় লাল রঙের কাপড় দিয়ে উঁচু করে কি একটা বাঁধা, তবে মুখটা বেশ সুন্দর, যেন এক দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। তার মুখের হাসিটা বুকের ভেতরে সব ব্যথা যেন এক নিমেষে ভুলিয়ে দেয়। ও বাবা, তুমি কোন বাড়ির ছেলে গো? এদিকে তো আগে দেখিনি তোমায়। এই দেখো, এতক্ষণ ধরে তুমি আমায় ডাকলে, অথচ যেই তোমার কাছে এলাম তুমি চিনতেই পারলে না। ভারী দুষ্টু তো তুমি। ঘরে এসো। এই দেখো, গোপালের পুজো দিয়েছি, কত প্রসাদ আছে দেখো, তুমি খাবে? ছেলেটি কিন্তু ঘরে এলো না। হঠাৎ করে যেন কোথায় চলে গেল, আর তারপরেই অধীর এসে ঢুকলো ঘরের ভেতরে। বলল, তৈরি হয়ে নাও, তোমায় বলেছিলাম না আজ রাতেই যেতে হবে আমাদের ওইখানে। আজই তো অমাবস্যার রাত, আর আজ 7 দিন। সত্যিই যেতে হবে? আমার এসব ভালো লাগে না। যদি আমাদের ঘরে সত্যি সত্যি গোপাল আসার হয় তাহলে এমনি আসবে, তার জন্য আবার ওই শ্মশানে যাওয়ার কি দরকার? অনেক চেষ্টা তো করেছি আমরা। ওই কাপালিক যখন নিজে থেকে এসে আমায় সাহায্য করেছে এবং সে আমায় সাহায্য করবে বলেছে, তখন একবার তার কথা শুনি, একবারটি চলো। কমলার মন চাই না। সে গোপালের দিকে তাকিয়ে করজোরে প্রণাম করে কি যেন বিড়বিড় করে বলে। তারপর অধীরের কথাই স্থির হয়। সেদিন রাতের বেলা তারা যাবে সেই শ্মশানে। মনমথি যেদিন মারা যায় সেদিন আকাশে বৃষ্টি হয়েছিল।
কোনো এক অজানা অখ্যাত গ্রামে পথের মাঝে জঙ্গলের মধ্যে পড়েছিল সে। গোটা শরীর জলে ভিজে একাকার হয়েছে। 3 দিন ধরে কিছু খায়নি। আশেপাশে শিয়ালের দল ঘুরে বেড়াচ্ছে। সে মারা গেলে তার শরীর থেকে মাংস ছিঁড়ে খাবে। মনমথি অতি কষ্টে বলে, ভগবান দেখবে, যাদের জন্য আমার এই অবস্থা হয়েছে তাদের কারোর যেন ভালোভাবে মৃত্যু না হয়। সবাই সবাই যেন তাদের কর্মফল ভোগ করে, কর্মফল ভোগ করে। মনমথির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকায়, আর সেই বিদ্যুতের আলোর সোজা ছিটকে আসে সেই জঙ্গলের মাঝে। শেয়ালের দল এতক্ষণ মৃত্যু পথযাত্রী মনোনীত শরীরটাকে আয়েশ করে খাবে বলে ভেবেছিল, কিন্তু এইবার তারা ছিটকে যায় সেই বিদ্যুতের ঝটকায়। মনমথি ধীরে ধীরে মারা যায়। তার চোখ থেকে বেরিয়ে আসা জল স্পর্শ করে বৃষ্টির জলটাকে। ঠিক সেই দিনই গ্রামের অভয়চন্দ্রে নাভিশ্বাস ওঠে। তার বাড়ির লোকেরা কবিরাজ বৈদ্য নিয়ে অনেক চেষ্টা করেছিল তাকে বাঁচাবার, কিন্তু বাঁচানো যায় না। শেষের দিকে তার গোটা শরীর যেন অথর্ব হয়ে যায়। সে আর শরীর নাড়াতে পারে না। মৃত্যুর সময়ের অভয়চন্দ্রের চোখের সামনে ভেসে ওঠে তার ছেলে দেবজিৎ, তার প্রথম স্ত্রী রুদ্রাণী, দ্বিতীয় স্ত্রী রানী, এমনকি মনমথির বাবা এবং মনমথি। তারা তাদের সবাইকার মুখ যেন একেবারে মাথাটা যেন ছিঁড়ে খাচ্ছে। অভয়চন্দ্র এমনভাবেই মরেছিল। বেশ কিছুদিন পরে ভুগতে ভুগতে কখন যে সে মরেছিল সে কথা কেউ জানে না। এরপর জমিদারি উঠে যায় শীতলপুর গ্রামে। কাপালিক শ্মশানের সেই জায়গাটায় নিজের মতো আসন তৈরি করে বসে রয়েছে। তার সামনে অধীর এবং তার স্ত্রী, চারপাশে অন্ধকার। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। ওম কায় ক্বায় মহাকালায় নমঃ। অন্ধকারে লিয়তং সর্বং নিঃশব্দে পতিত ভূম ছয়ম আচ্ছাদম মৌতস্রং স্বয়ং হন্ত কালচক্রং। একভাবে মন্ত্র পড়তে পড়তে কাপালিক এক সময় বুঝতে পারল তার শরীর থেকে সেই আত্মা বেরিয়ে এসেছে কখন যেন। একটু দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে। এতদিন তার সমস্ত কথা বুঝতে পেরেছে। এটাও বুঝতে পেরেছে সামনের এই দুজনকে মারতে পারলে ওই অশুভ আত্মা শরীর ছেড়ে চলে যাবে। আবার নিজেরও অনেক লাভ। কাপালিকের মাথার মধ্যে ভেসে এলো, মন্ত্র শেষ করে ওদের দুজনকে প্রণাম করতে বলবি, আর ঠিক তখনই তোর পাশে রাখা খাড়াটা দিয়ে দুজনের মাথা একেবারে কেটে ফেলবি। তাহলেই আমার কাজ সম্পন্ন হবে। আমি চাইলে নিজের হাতেই ওদের মারতে পারতাম, কিন্তু তাতে আমার বিপদ আছে। কেন, তোর বিপদ কিসে? ওদের দুজনের পুনর্জন্ম হয়েছে আমার মৃত্যুর কিছুদিনের মধ্যেই। আমার মৃতদেহ লোকেরা খুঁজে পেয়েছে অনেক পরে। ততদিনে ওদের জন্ম হয়ে গেছে। তাই ওদের মৃত্যু নিশ্চিত না করে আমি এখান থেকে যেতে পারবো না। কিন্তু ওদের আমি আমার হাতে মারলে আমায় আবার বন্দি হয়ে থাকতে হবে। কাপালিক বুঝতে পারে তার কথা। তাই ওরা দুজন যখন কাপালিকের নির্দেশে মাথা নিচু করেছে, এমন সময় কাপালিক তার খড়গ তুলে ধরে। ওদের দুজনকে একসাথে দুজনের গলা কেটে ফেলার জন্য মাথার ওপর খাড়াটা তুলে ধরেছে। একটা চিৎকার করে খাড়াটা নিচের দিকে নামিয়ে আনতে যাবে, সেই সময় অধীর এবং কমলা দুজনে মাথা তোলে। কিন্তু তখন আর কিছু করার নেই। খাড়া একদম কাছ পর্যন্ত নেমে এসেছে। এই অপেক্ষাতেই এতদিন আমি ছিলাম। শুধুমাত্র তোর জন্য আমাকে শেষ হতে হয়েছে।
তোর বাবা অভয়চন্দ্রের রক্ত তোর গায়ে বইছে। সন্তান তো আমি তোর হতে দেবই না। তোর স্ত্রীকেও আমি বলি দেব আজ। আজ থেকে আমি মুক্তি পাবো। পিশাচিনীটা উল্লাসে চিৎকার করে ওঠে, অট্টহাসিতে ভরে যায় চারিদিক। কিন্তু ঠিক তখনই একবার বিদ্যুৎ চমকে ওঠে, আর সেই বিদ্যুৎ চমকের আলোতে দেখা যায় কোথা থেকে যেন সেই বাচ্চা ছেলেটা এসে দাঁড়িয়েছে কাপালিকের সামনে, আর এক হাতে ধারালো সেই খাড়াটাকে এসে ধরে রয়েছে। শুধু এক হাতে নয়, তার একটা আঙুলের উপরে সেই খাড়াটা দাঁড়িয়ে রয়েছে। কাপালিক প্রচন্ড চাপে নিজের খাড়াটা নিচে নামিয়ে আনার চেষ্টা করে দুই হাতে, কিন্তু পারে না। এই বাচ্চা ছেলেটার মুখে একটা অদ্ভুত দৃষ্টি। কমলা মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিল। এমন অবস্থায় তারা মুখ তুলে তাকায়। কমলা বলে, তুই এখানে এলি কোথা থেকে? তুই তুই এখানে এসেছিস কেন? এত রাতে শ্মশানে কি করছিস তুই? আজ আর আমি কিছুতেই বিফল হব না। কিছুতেই আমি তোদের এখান থেকে বাঁচতে দেব না। তোদের জন্য এতদিন ধরে আমি। কে তুমি? আমাদের মারতে চাইছো কেন? আমার নাম রানী। দেবজিতের বাবা অভয়চন্দ্র আমাকে বিয়ে করে, আমার শরীরকে ভোগ করে। তারপরে আমি সন্তান দিতে না পারায় আমাকে নৃশংসভাবে হত্যা করে ওই নদীতে। তুই কে রে? এই ছেলে, চলে যা বলছি এখান থেকে। তোর এত বড় সাহস, তুই আমার খাড়াকে ফেলেছিস। অন্যায়ের পাপের ঘড়া পূর্ণ হলে তার ফল পেতেই হবে। অনেক হয়েছে, আর নয়। কথাটা বলে ছেলেটা তার হাতে একটা ধাক্কা দিতেই সেই ধারালো খাড়া উল্টো দিকে গিয়ে কাপালিকের গলাটা একেবারে কেটে ফেলে। নিজের হাতেই নিজের গলা কেটে কাপালিকের শরীর থেকে বেরিয়ে আসতে থাকে রক্ত, আর সেই রক্ত ছিটকে আসে অধীর এবং কমলার গায়ে। তারা সরে যায় পেছনে। ততক্ষণে সেই ছায়ামূর্তি এই বীভৎস অবস্থা বুঝে এগিয়ে আসে দুজনকে ধরতে। দুজনের গলাটা জোরে চেপে ধরে। তোদের হত্যা করে যদি আমাকে আবার আটকে থাকতে হয়, তাহলে আমি তাই করব। তোদের ছাড়বো না। ওদের ছেড়ে দে, ওরা আমার আশ্রিত। আমার আশ্রিত কারোর আমি ক্ষতি হতে দিই না। যারা আমার চরণতলে আশ্রয় নেয় তাদের আমি শেষ পর্যন্ত পরীক্ষা করে দেখি। তারপরেও যদি তারা আমার হয়ে থাকে, তাহলে তাদের রক্ষা করার দায়িত্ব আমার। এবার নিজের একটা হাত তুলে আর সঙ্গে সঙ্গে রানী ছিটকে যায় এক পাশে। কমলা আর অধীর মাটির ওপরে হুমড়ি খেয়ে পড়ে। ততক্ষণে ওরা বুঝতে পেরেছে এই ছেলেটি সাধারণ কেউ নয়। কমলার মনে হয় এ নিশ্চয়ই গোপাল ঠাকুর ছাড়া অন্য কেউ নয়। সে কাঁদতে কাঁদতে সেই মাটির ওপরে লুটিয়ে পড়ে। ছায়ামূর্তিটি আবার ছুটে আসে, কিন্তু পারে না। প্রচণ্ড একটা ধাক্কায় আবার ছিটকে যায় সেই শ্মশান থেকে বাইরের দিকে। এক সময় তার শরীরটা খণ্ড খণ্ড হয়ে মিলিয়ে যায়। আমরা তোমার দেখা পেয়েছি, আমাদের সৌভাগ্য। কিন্তু এই প্রেতাত্মা আমাদের মারতে এলো কেন হে? কারণ আগের জন্মে তোমরাই ছিলে দেবজিৎ আর মনমথি। তোমরা দুজন অনেক কষ্ট পেয়ে মরেছিলে। তোমরা একে অপরকে ভালোবাসতে, অথচ জমিদার অভয়চন্দ্রের জন্য তোমরা মিলিত হতে পারোনি। অনেক কষ্ট পেয়ে দেবজিৎ মরেছিল। মৃত্যুর আগে সেও যেমন সবার শাস্তি চেয়েছিল, তেমন তুমিও মৃত্যুর আগে সবার শাস্তি চেয়েছিলে। অভয়চন্দ্র নিজের কর্মফল আগের জন্মেই পেয়েছে। যারা যারা তোমাদের এই ষড়যন্ত্রের পেছনে ছিল, সবাই তাদের শাস্তি পেয়েছে। শুধু রানী এসেছিল তোমাদের মৃত্যুর পরে, কিন্তু দেবজিতের ওপর এক প্রচণ্ড আক্রোশ থেকে সে তোমাদের পিছু নিয়েছিল মৃত্যুর পর। এবার সে মুক্তি পাবে। অধীর আর কমলা একে অপরের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে কোনো মন্ত্র বলে, যেন ওদের মনে পড়ে যায় দেবজিৎ আর মনমথির কথা। ওরা যেন একে অপরকে আর এখনের মতো দেখতে পায় না, দেখতে পায় সেই দিনের মতো
নদীর ঘাটে বসে থাকা একে অপরকে আবার আগের মতোই জড়িয়ে ধরে। কান্নার জল নেমে আসে ওদের চোখ থেকে, জ্ঞান হারিয়ে পড়ে যায় মাটিতে। এর বছর খানেকের মধ্যেই কমলার এক পুত্র সন্তান লাভ হয়। পুত্র সন্তানের আদর করে নাম রেখেছে গোপাল। আজ তোমরা শুনলে সুবীর প্রসাদ দাসের লেখা ঝড়ের রাতে নদীর ধারে। আজকের গল্প পাঠ ও সূত্রধারে ছিলাম আমি দিব্যেন্দু গোস্বামী। দেবজিৎ ও অধীর মাঝির চরিত্রে অভিক সাহা, মনমথি ও কমলার চরিত্রে দেবস্মিতা দাস, জমিদার অভয়চন্দ্রের চরিত্রে রাজ চ্যাটার্জি, রানী নাতি ও রুদ্রাণী দেবীর চরিত্রে দুর্বা গোস্বামী, গোপাল ঠাকুর ও বৃদ্ধার চরিত্রে বর্ণালী দে বর্মন। আজকের নাট্য রূপান্তর, সমগ্র নির্দেশনা আর প্রমোশনে ছিলাম আমি দিব্যেন্দু গোস্বামী। ভিডিও পোস্টার ডিজাইন, কমিউনিটি প্রমোশন পোস্টার ও মোশন ভিডিওতে দীপক, সাউন্ড ডিজাইন ও কালার কারেকশনে দেবদত্ত রায়, বিশেষ সহযোগিতায় সুকান্ত দাস ও তনিমা সাহা। তাহলে আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ।